প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল হক, সহকারী শিক্ষক, ভালো পড়াশোনা উচ্চ বিদ্যালয়। স্নেহ শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। সবাই তোমরা বিজ্ঞান বইটা হাতে নাও এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আজকে আমরা অধ্যায় দ্বাদশ পার্ট 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। অধ্যায় দ্বাদশ দেখো পৃথিবীর উৎপত্তি ও গঠন নিয়ে আমরা আলোচনা করব। তো এই পার্ট শেষে আমরা আসলে কি কি দেখবো শিখতে পারবো, আমরা দেখে নিই। পৃথিবীর উৎপত্তি বর্ণনা করতে পারবো, পৃথিবীর চন্দ্র ও সূর্যের পরিচয় বর্ণনা করতে পারবো, পৃথিবীর গঠন ব্যাখ্যা করতে পারবো। তো স্নেহ শিক্ষার্থীরা, চলো আজকে আমরা এই বিষয়গুলো পর্যায়ক্রমে এবং ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি। আমরা আসলে পৃথিবীর পৃষ্ঠে বাস করি। তো যদি আমরা উপরের দিকে তাকাই তাহলে আমরা কি দেখি? দিনের বেলায় আমরা কি আকাশে সূর্য দেখি এবং কি রাতের বেলায় আমরা চন্দ্র, তারপরে কি নক্ষত্র বা তারা দেখতে পাই। তো এই বিষয়গুলো নিয়ে কি তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে আসলে কি পৃথিবীটা বা তোমার চন্দ্র, সূর্য এবং বা নক্ষত্রগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে? পৃথিবী এবং মহাবিশ্বের উৎপত্তি নিয়ে তোমার অনেক কাহিনী বা তথ্য প্রচলিত আছে। তো আমরা যদি চীনের যে রূপকথাটা প্রচলিত সেটা যদি দেখে নিই, সেটা হচ্ছে এরকম বিষয়টা যে তারা যে বিষয়টা চিন্তা করে বা কল্পনা করেছিল যে বিশাল একটা ডিম এবং এই ডিম থেকে তোমার একটা দৈত্য তৈরি হয় এবং দৈত্যের যে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো তোমার মহাবিশ্বে সৃষ্টি করেছে। আবার যদি আমরা বিজ্ঞানীদের দেখি, তারাও কি তোমার বিভিন্ন তথ্য প্রমাণ দিয়েছে। যেমন বিজ্ঞানীরা যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে তোমার কোটি কোটি বছর আগে বা পূর্বে তোমার ছোট অথচ কি ভীষণ ভারী এবং তোমার গরম একটা বস্তুপিণ্ড, সেই বস্তুপিণ্ডটা কি তোমার বিস্ফোরিত হয়ে চতুর্দিকে সেটা ছড়িয়ে পড়ে এবং কি এই বিস্ফোরণটাকে যদি আমরা বলি সেটা হচ্ছে কি তোমার মহা বিস্ফোরণ। তো এই ছোট ছোট তোমার বিস্ফোরণের পর কি অতি ক্ষুদ্র যে পদার্থ বা কণাগুলো আছে সেগুলো কি ছোট ছোট কণায় পরিণত হয়েছিল। তারপর ছোট কণাগুলো তোমার কিছুটা ঠান্ডা এবং একত্রিত হয়ে কি সেটা জ্যোতিষ্ক সৃষ্টি করেছিল। তো এভাবে কি সূর্য এবং অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়েছিল। তো একদিকে তখন কি ছোট ছোট কণাগুলো মিলে জ্যোতিষ্ক তৈরি হচ্ছিল। তো একই সাথে মহাবিশ্ব কি তখন তার যে আকৃতিটা বা আয়তনটা সেটাই তোমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। মহাবিশ্বের কি তোমার প্রতিটি শক্তি, তারপরে পদার্থ, তারপরে কি তোমার মহাকাশের এই সবকিছু কি আসলে কি তোমার একটা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। তো ধারণা করা হয় যে কি সূর্য তখন যখন সৃষ্টি হয়েছিল তখন কি তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো কি সেটা ভেসে বেরিয়েছিল। তারপর এখান থেকে প্রায় কি 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণাগুলো তোমার একত্রিত হয়ে আমাদের বর্তমান যে পৃথিবী সেটা সৃষ্টি করেছিল। তো মহাবিস্ফোরণের সমর্থন বিজ্ঞানীরা তোমার প্রমাণ দিয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম যে কি মহাবিশ্বটা তোমার বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল এবং তার পক্ষে অনেক তথ্য তারা দিয়েছিল। তো মহাবিশ্বটা কি আমরা যে তার প্রমাণটা আসলে পাই কিভাবে? তোমরা যদি খেয়াল করো বা তোমাদের বই বিভিন্ন বই পড়ো তাহলে দেখবে কি যে আসলে মহাবিশ্বটা প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে বা বড় হচ্ছে। তো মহাকাশে এই গ্যালাক্সি বা ছায়াপথে এবং তারা সমূহ কি একে অপরের কাছ থেকে তোমার আস্তে আস্তে সেটা দূরে সরে যাচ্ছে এবং কাছে আমরা কি এক সময় কি দেখতে পারবো কি যে একসাথে ক্ষুদ্র একটি জায়গা ছিল এবং কি বিস্ফোরণের মাধ্যমে এগুলো আলাদা হয়েছে। তো এখন আমরা একটু দেখে নিই তোমার সূর্য, পৃথিবী এবং চন্দ্রের পরিচয়টা। মিল্কি ওয়ে ছায়াপথে একটি নক্ষত্র হচ্ছে তোমার সূর্য। এটি একটি নক্ষত্র, এর কারণ হচ্ছে কি এর নিচে তোমার আলো আছে। সূর্য আসলে গ্যাসের একটি পিণ্ড। এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন এবং কি অন্যান্য গ্যাস মহাকর্ষের
বলের সাহায্যে এটা একত্রিত থাকে এবং হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে কি যুক্ত হয় সময় প্রচুর তাপ এবং আলো উৎপন্ন করে। তো এই তাপ এবং আলো সব দিকে আস্তে আস্তে কি তোমার ছড়িয়ে পড়ে। সূর্য অনেক পরিমাণে তাপ এবং আলো উৎপন্ন করে এবং তাতে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছায়। তো সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের আসলে সৌরজগৎটা গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গায় কি তোমার ফাঁকা থাকে। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং জ্যোতিষ্ক। তো সূর্যকে আমরা জানি সবাই, তোমরা হয়তো জানো, সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে 8টি গ্রহ ঘুরছে। তো আশা করি সেই নামগুলো তোমরা জানো এবং আমি এখানে তোমার দেখো লিখে দিচ্ছি। গ্রহ 8টি, যেমন কি আমরা শুরু করি বুধ, আমরা মঙ্গল থেকে শুরু করি। মঙ্গল, তারপরে বুধ, বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে শনি, পৃথিবী, তারপরে ইউরেনাস এবং নেপচুন। ঠিক আছে, তো আমি আবার বলছি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবী, ইউরেনাস এবং নেপচুন। তো এইরকম একটি গ্রহ হচ্ছে কি আমাদের পৃথিবী। তো পৃথিবীর আকৃতিটা আসলে কি তোমার অনেকটাই গোলকের মতো। তো পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে আসলে, এবং যেটা পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না, তাই আলো ও তাপের জন্য কি পৃথিবী সূর্যের উপর নির্ভর করতে হয়। তো সূর্যের আলোকে ব্যবহার করে আমরা কি করি তোমার, আমরা উদ্ভিদ খাদ্য তৈরি করি। উদ্ভিদের উপর নির্ভর করে কি প্রাণীরা খাদ্য তৈরি করেও আমরা বেঁচে আছি। সূর্য থেকে তাপ আসে আসলে তোমার বলে পৃথিবীতে খুব ঠান্ডা হয়ে যায় না, এবং সূর্যের আলো এবং তাপ পৃথিবীতে আমাদের জীবজগৎকে আসলে কি তোমার বাঁচিয়ে রেখেছে। তো পৃথিবীকে কেন্দ্র করে যেরকম সূর্য পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যেরকম ভাবে ঘুরছে, ঠিক তেমনি ভাবে তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। চাঁদ হচ্ছে আসলে কি তোমার একটা পৃথিবীর উপগ্রহ। চাঁদের নিজস্ব আসলে কি কোনো আলো নেই। তাহলে আমরা কি অনেক সময় তোমরাও কি তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কি যে আমরা চাঁদটাকে কেন আলোকিত দেখি। আসলে বিষয়টা হচ্ছে এরকম, তোমার সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ার ফলে এটা একটা প্রতিফলিত হয়, তাই চাঁদকে আমরা কি আসলে আলোকিত দেখি। চাঁদ তোমার 27 দিন 8 ঘন্টা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। চাঁদটা হচ্ছে তোমার পৃথিবীর 50 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আর তোমার সূর্যটা হচ্ছে কি পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড়। তো আকাশে কি অনেক সময় কি আমরা সূর্য এবং কি চাঁদটাকে সমান দেখতে পাই, তাই না? তো আসলে কেন এমন হয়, বিষয়টা হচ্ছে কি সূর্য অনেক কি দূরে বলে আমরা কি এটাকে ছোট দেখতে পাই। তো সূর্য যদি আমরা যদি একটু চিন্তা করি, সূর্যটা যদি একটু কি একটা ফুটবলের মতো হয়, তাহলে কি তোমার পৃথিবীটা কিরকম হবে, একটা ভালো করার মতো। বিষয়টা হচ্ছে এরকম, যেমন এদিকে যদি আমরা সূর্য ধরি, তাহলে এইটার তুলনায় আমাদের যে পৃথিবীটা আছে সেটা তোমার তার আয়তন হবে কি তোমার ঠিক এইরকম একটা ভালো করার মতো। ঠিক আছে, এটা হচ্ছে কি পৃথিবী। সূর্যটা হচ্ছে পৃথিবীটা চাইতে কি তোমার 13 লক্ষ গুণ বড়, তাই না? তো সূর্যের তুলনায় পৃথিবীটা ঠিক হবে কি ঠিক একটা বালুকণার মতো।
তো আমরা আসলে কি মানুষ এবং অন্যান্য জীবের জন্য যে কি পৃথিবীটা হচ্ছে একটা উপযুক্ত স্থান। পৃথিবীর বাইরে বা অন্য কোনো গ্রহে বা নক্ষত্রে কি উপগ্রহে জীবেরা বাস করে কিনা সেটা কি জানার জন্য বিজ্ঞানীরা কি অনেক চেষ্টা চালিয়েছেন, কিন্তু কি আসলে তারা কোনো মানুষের অস্তিত্ব বা জীবের অস্তিত্ব এখানে পান নাই। শুধুমাত্র কি তারা পৃথিবীতে এই জীবের অস্তিত্ব পেয়েছেন। তো ধারণা করা হয় যে তোমার সূর্য যখন সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ কি তোমার মহাকাশের ধূলিকণার মতো দেশে বেরিয়েছে এবং তারা লক্ষ লক্ষ বছর পর কি এই ধূলিকণা একত্রিত হয়ে আমাদের যে বর্তমান পৃথিবীটা সেটা সৃষ্টি হয়েছে। তো শুরুর দিকে আসলে পৃথিবীটা কিরকম ছিল? শুরুর দিকে পৃথিবীটা ছিল কি তোমার বেশ গরম, এবং এটা এত গরম ছিল কি যে পৃথিবী পৃষ্ঠ টকবক করে ফুটতো। জীবনের জন্য যে তরল পানি দরকার ছিল তা সেখানে ছিল না, বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না। তো পৃথিবী এই অবস্থা থাকলে কোনো জীবের উদ্ভব হতো না। যদি এই অবস্থাটা তার ধারাবাহিকভাবে এই বর্তমানে থাকতো তাহলে কি তারা আসলে কি এরকম হতো না। তো বিষয়টা হচ্ছে কি তোমার পৃথিবীটা আসলে আমাদের তোমার আস্তে আস্তে যেভাবে তোমার আমাদের বসবাসের জন্য উপযুক্ত হয়েছে বিষয়টা এরকম ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি, এবং যেটা হচ্ছে তোমার উত্তপ্ত পৃথিবী। তারপরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়ুমণ্ডল ও তরল পানির সৃষ্টি। ঠান্ডা হয়ে বায়বীয় ও তরল পানির সৃষ্টি। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে এরকম বায়ুমণ্ডলে অক্সিজেন বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি। তাই না? ধূলিকণা প্রথমে কি ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী কি সৃষ্টি, এবং কি যেটা হচ্ছিল তোমার উত্তপ্ত পৃথিবী। তারপরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়বীয় ও তরল পানির সৃষ্টি, এবং তারপরে বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি। ঠিক আছে? তো এই ধীরে ধীরে পৃথিবী থেকে তাপ আসলে কি সরে গিয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল, এবং এই ঠান্ডা হওয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসছিল, আর হালকা পদার্থগুলো পৃথিবী পৃষ্ঠের দিকে রয়ে গিয়েছিল। পৃথিবী বায়বীয় পদার্থগুলো আসলে তোমার যেমন আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড, তারপরে জলীয় বাষ্প, মিথেন, তারপরে কার্বন মনোক্সাইড ইত্যাদি। এইগুলো বায়ুমণ্ডল আসলে কি বায়ুমণ্ডলটাকে গঠন করেছে। এরপর পৃথিবী আরো ঠান্ডা হয়ে জলীয় বাষ্পে তরল পানি হয়ে সমুদ্র তৈরি করেছে, এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণটা বেড়েছে। এই কারণে এইসব উপাদান জীবনের জন্য কি তোমার ছিল প্রয়োজন। আর এইসব উপাদান পৃথিবীর এবং তৈরি হওয়ার পৃথিবীতে যে জীবনের সৃষ্টি এবং টিকে থাকার বর্তমানে যে আমরা টিকে থাকতে পারছি সেটা হচ্ছে একমাত্র এই বিষয়গুলোর কারণে। তারপরে আমরা দেখে নিব আসলে কি আমাদের পৃথিবীর ঘটনটা। তো সৃষ্টির প্রথম থেকে পৃথিবীটা আসলে কি তোমার খুব গরম ছিল, এবং কি তোমার তারপর একটা ধীরে ধীরে আসলে কি ঠান্ডা হয়েছিল, এবং পৃথিবী আসলে কি তোমার তিনটি অংশ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে তোমার হালকা পদার্থ বা বায়বীয় পদার্থ, সবচেয়ে বাইরের দিকের অংশ যেটা তৈরি করেছিল, তো একে আমরা বলি বায়ুমণ্ডল। তারপরে তারপর যে
যে কিছুটা ভারী পদার্থগুলো তৈরি হয়েছিল সেটা কি হয়েছিল ভূপৃষ্ঠ, আর সবচেয়ে যেটা ভারী পদার্থগুলো মিলে তৈরি করেছিল পৃথিবীর ভেতরের অংশ বা পৃথিবীর অভ্যন্তরীণ অংশ। যেমন এখানে যে তিনটা বিষয়গুলো হচ্ছে, যেমন একটা হচ্ছে তোমার কি বায়ুমণ্ডল, তাই না? তারপরে ভূপৃষ্ঠ, তারপরে পৃথিবীর অভ্যন্তরীণ ঘটন। ঠিক আছে? তো আমরা যদি বায়ুমণ্ডলটা দেখি, আসলে বায়ুমণ্ডল কি, তাই না? তো বায়ু যে অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটা হচ্ছে তোমার বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডলটা তো আসলে কি তোমার নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি। এছাড়াও আরো জলীয় বাষ্প, তারপর ধূলিকণা এবং আর্গন, কার্বন ডাই অক্সাইড, তারপরে আরো কিছু গ্যাস এই বায়ুমণ্ডলে বিদ্যমান। তো পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে আসলে কি, এই পৃথিবীটা আসলে কি সকল কিছুকে তার নিজের দিকে টানে। তো সেই এবং এই টানের ফলে কি আসলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠে খুব কাছাকাছি থাকে, তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলটা আসলে কি একটু ঘন থাকে। ভবিষ্যতে থেকে আমরা কি যদি একটু উপরে যেতে চাই তাহলে কি বায়ুমণ্ডলকে আমরা হালকা বা পাতলা মনে হবে। আর এই কারণে কি তোমার হয়তো আমরা খেয়াল করে থাকবে পর্বতের চূড়া যারা ওঠে এবং তারা কি এবং শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হয়। তো তোমার এখন আমরা একটু দেখে নেব তোমার বায়ুমণ্ডল আসলে স্তরগুলো আমরা একটু দেখে নিই। বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 5টি, নিশ্চয়ই জানো। তো এখানে আমরা লিখে নিব, প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং কি স্ট্রাটোস্ফিয়ার, তারপরটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এবং তারপরে থার্মোস্ফিয়ার, এবং 5 নাম্বার এক্সোস্ফিয়ার। ঠিক আছে? তো আমরা দেখে নিলাম যে তোমার বায়ুমণ্ডলের স্তর হচ্ছে তোমার 5টি। তো এক নাম্বার কি ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার এবং কি 4 নাম্বার থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। তো ভূপৃষ্ঠ থেকে তোমার 11 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা বা বায়ুমণ্ডলের স্তরটা সেটা হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার। এই স্তরে বায়ুমণ্ডলের আসলে বেশিরভাগটা কি তোমার গ্যাস এবং মেঘ থাকে। তো যে মেঘগুলো কি আসলে জলীয় বাষ্প দিয়ে তৈরি। ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে শুরু হয়েছে তোমার কি স্ট্রাটোস্ফিয়ার, এইটা। ঠিক আছে? তো এই স্তর ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। তো এই স্তর এবং এর উপরের দিকে গ্যাসগুলো খুব কম পরিমাণে আছে বা থাকে। তো স্নেহ শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, যেমন পৃথিবীর উৎপত্তি এবং গঠন, তারপরে কি চন্দ্র সূর্যের পরিচয় এবং পৃথিবীর গঠনটা, তাই না? তো আশা করি তোমরা এই বিষয়গুলো কি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেছো।
তো আজকে আমি ক্লাস এখানে শেষ করব। তো আশা করি পরবর্তী ক্লাসে আমার সঙ্গে থাকবে এবং আজকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো স্নেহ শিক্ষার্থীরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো এই প্রত্যাশায় ধন্যবাদ।